আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিএম টেক প্রো। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে একটি ডকুমেন্টকে সরি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে একটি টেক্সট বা প্যারাগ্রাফকে ফরম্যাটিং করা হয়। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে একটি টেক্সট বা প্যারাগ্রাফকে ফরম্যাটিং করা হয়। তো চলুন আমি সফটওয়্যারটা ওপেন করে নিই। তো টেক্সট বা প্যারাগ্রাফ ফরম্যাটিং করার জন্য আমাদের আগে টেক্সট বা প্যারাগ্রাফটা টাইপ করতে হবে। আমি এখানে লিখে নিই। আমি এখানে লিখে নিলাম মাই বেঙ্গল অফ গোল্ড আই লাভ ইউ। আচ্ছা, তো এইখানে আমাদের অনেকগুলো ট্যাব বা মেনু আছে, আমি এটা আপনাদের আগে বলেছিলাম। তো ফরম্যাটিংয়ের জন্য সাধারণত হোম মেনুর আন্ডারে এই ফন্ট এবং প্যারাগ্রাফ এই দুইটি সাব মেনুর যে টুলসগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়। এছাড়া আরও অন্যান্য অনেক টুলস আছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন প্রয়োজন অনুযায়ী। তো আমি প্রথমে ফন্ট মেনুর মধ্যে যে টুলসগুলো আছে সেগুলো দেখব। তো এজন্য আমাকে প্রথমে আমাদের লাইনটাকে সিলেক্ট করে নিতে হবে। আপনারা সবসময় মনে রাখবেন যে যে কোনো কাজ করার সময় কম্পিউটারে আগে সিলেকশনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি কোন অংশের মধ্যে কোন টুলসটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, কোন অংশের মধ্যে পরিবর্তনটা দেখতে চাচ্ছেন, সেটা যদি সিলেক্ট না থাকে তাহলে কম্পিউটার বুঝতে পারবে না। তো আমি এই লাইনটাকে সিলেক্ট করে নিলাম। আচ্ছা, আমি এই লাইনগুলোকে কপি করে অনেকগুলো করে নিলাম যেন আমি পরিবর্তনগুলো প্রত্যেকটাতে আলাদা আলাদাভাবে আপনাদের দেখাতে পারি। তো আমি প্রথম লাইনটা সিলেক্ট করলাম। এখানে দেখা যাচ্ছে একটি নাম আছে, সেটা হচ্ছে কলিব্রি বডি। এটা একটা ফন্টের নাম। ফন্ট মানে হচ্ছে বর্ণমালা। আমরা আমাদের লেখালেখি করার জন্য বিভিন্ন বর্ণমালা ব্যবহার করি, আর এই বর্ণমালাগুলো আলাদা আলাদা ডিজাইনের হয়। তো এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে অনেক ফন্ট আছে, এক একটি ফন্টের ডিজাইন এক এক রকম। আমরা যে ফন্টটা সিলেক্ট করে দিব আমাদের ডকুমেন্টটা ঠিক সেই ফন্টই হয়ে যাবে। আমি এই ফন্টটা সিলেক্ট করে দিলাম। দেখেন আগের ফন্ট আর এই ফন্টটা পার্থক্য আছে। আগের ফন্টের নাম ছিল কলিব্রি বডি, আর এই ফন্টের নাম হচ্ছে এরিয়াল ব্ল্যাক। আচ্ছা, এরকমভাবে আপনারা আপনার পছন্দ মতো ফন্ট সিলেক্ট করে নিতে পারবেন। এবার আসি ফন্ট সাইজ। আমাদের ফন্টটা ডিফল্টভাবে 11 আছে। আমরা এটাকে বড় করতে পারি। এখানে ক্লিক করলে আমাদের অনেক আরও কিছু অপশন দেখতে পাবো, সেগুলোর যে কোনো একটা ক্লিক করলেই বড় হবে, অথবা ছোটোর দিকে ক্লিক করলে ছোট হবে। এছাড়া আমরা এখানে লিখে আমাদের সাইজটা দিতে পারি। যেমন আপনারা দেখেন এখানে 20 আছে, 22 আছে, কিন্তু 21 নাই। আবার এখানে দেখেন 36 আছে, 48 আছে, কিন্তু এর মাঝখানের সংখ্যাগুলো নাই। তো আপনি যদি 40 সাইজের একটা ফন্ট দরকার হয় তখন আপনি কিভাবে করবেন? তখন আপনার এখানে লিখে দিতে হবে। আমি এখানে লিখে দিলাম 40। দেখেন আমার এই ফন্টের সাইজটা এখন 40 আছে। আরেকটাভাবে আপনারা এই ফন্টের সাইজ ছোটো বড়ো করতে পারবেন। এই যে ডান পাশে দেখেন এটা হচ্ছে গ্রো ফন্ট আর এটা হচ্ছে শ্রিং ফন্ট। আমি যদি গ্রো ফন্টে ক্লিক করি তাহলে আমাদের ফন্টের সাইজ আরও বড় হতে থাকবে। শ্রিং ফন্টে ক্লিক করলে আমাদের সাইজ আস্তে আস্তে ছোট হতে থাকবে। এরপর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে চেঞ্জ কেস। আচ্ছা, কেস কি আমি আপনাদের বলি। আমাদের ইংরেজিতে লেটারগুলো সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার আর একটা স্মল লেটার, যেটা আমরা বাংলায় বড় হাতের এবং ছোট হাতের বলে থাকি। তো বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর মিলাই আমাদের একটা ডকুমেন্ট লিখতে হয়। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আপনি একটা ডকুমেন্ট পুরোটা লিখে ফেলছেন ছোট হাতের, কিন্তু এটাকে পুরোটা বড় হাতের করতে হবে। তখন আপনি কি করবেন? কেটে দিয়ে আবার লিখবেন? না, এটা যদি বড় ডকুমেন্ট হয় সেটা অনেক ঝামেলার। তো সেটা আপনি এখান থেকে করতে পারবেন। এখানে যদি ক্লিক করেন দেখেন অপশন আছে, যদি আপার কেজ করে দেন তাহলে সব বড় হাতের হয়ে যাবে, আবার যদি এখান থেকে লোয়ার কেজ করে দেন তাহলে সব ছোট হাতের হয়ে যাবে। এছাড়া আরও কিছু ফরম্যাট আছে, যেমন সেন্টেন্স কেজ। সেন্টেন্স কেজ হচ্ছে একটা সেন্টেন্সের ফার্স্ট লেটারটা বড় হাতের হবে, বাদ বাকি সব ছোট হাতের। এরপর আছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। এটা দিলে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা বড় হাতের হবে, বাদ বাকিগুলো ছোট হাতের হবে। আরেকটা হচ্ছে টগল কেজ। এটার আবার প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটাই ছোট হাতের হবে এবং বাদ বাকিগুলো বড় হাতের হবে। তো আপনারা আপনাদের সুবিধা মতো যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপরে আছে ক্লিয়ার ফরম্যাটিং। এটা ইন্টারেস্টিং। ধরেন আপনি আপনার টেক্সটকে বড় ছোট বা বিভিন্ন রকমভাবে পরিবর্তন করলেন, কিন্তু আপনি চাচ্ছেন আবার আগের অবস্থায় ফেরত আসছে। তখন আপনি এই ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করলে
আপনার একদম সফটওয়্যার ওপেন করা অবস্থায় যেমন ছিল ঠিক সেই অবস্থায় ফেরত আসবে। যেমন এই যে এই লাইনটা আমি একটু বড় করছিলাম, এটাকে যদি আমি আবার আগের অবস্থায় নিয়ে আসতে চাই তাহলে ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করে দিব। দেখেন আমার এই আগেরগুলোর মতো হয়ে গেছে। এরপরে আছে বোল্ড। আমরা আমাদের কোনো একটা টেক্সটকে ফন্টের সাইজ ঠিক রেখে যদি একটু হাইলাইট করতে চাই তাহলে বোল্ড ক্লিক করতে পারি, তাহলে এটা আমাদের একটু বোল্ড হবে। এরপরে আছে ইটালিক। ইটালিক হচ্ছে একটু এই যে বাঁকা, এটা সাধারণত কমেন্টারি হিসাবে ব্যবহার করা হয়, আমরা ইটালিক ব্যবহার করতে পারি। এরপরে আছে আন্ডারলাইন, আমরা কোনো একটা লাইনের নিচে আন্ডারলাইন দিতে এটা ব্যবহার করতে পারি। এরপরে আছে স্ট্রাইক থ্রো, এটা আমার লেখার মাঝখান দিয়ে দাগ চলে যাবে। এটা অনেক সময় আমাদের কোনো লেখা হাতে লিখতে গেলে ভুল হলে আমরা কেটে দিই, কিন্তু এইখানে আসলে ওই পারপাসে এটা ব্যবহার হয় না। এটা আপনারা যখন এই কোনো সিচুয়েশন আসবে তখন আপনারা এটা ব্যবহার করবেন। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট, এটার জন্য আমাদের একটু আলাদাভাবে লিখে নিতে হবে। আচ্ছা, আমরা যখন বিভিন্ন সূত্র দেখি, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সূত্র। এই সূত্রের ক্ষেত্রে এই যে হোল স্কোয়ার টুটা কিন্তু ওপরে থাকে। আবার যখন আমরা পানির সঙ্গে যেমন H2O, এই এইচের সঙ্গে টুটা কিন্তু নিচে থাকে, সাথে সাথে থাকে না। তো এই আমাদের টুটাকে ওপরে ওঠানো বা নিচে নামানোর জন্য এই সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। যেমন ধরেন আমি একটি সূত্র লিখি, এ প্লাস বি হোল স্কোয়ার, আমি কিন্তু টুই লিখলাম, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। দেখেন আমি একটু বড় করে নিই, আমি কিন্তু এখানে টুই লিখেছি, কিন্তু এটাকে আমাকে স্কোয়ার করতে হবে। তখন আমি এটাকে সিলেক্ট করব, এই যে সুপারস্ক্রিপ্টে ক্লিক করে দিলে এটা উপরে উঠে যাবে। আবার যদি আমি সাবস্ক্রিপ্ট লিখতে চাই, সরি, ধরুন আমি লিখব পানির সংকেত H2O, তাহলে এই টুটাকে নিচে নামাতে হবে। এবার আমি একটু বড় করে নিই, এই টুটাকে আমি নিচে নামাতে চাই, তখন এটা সিলেক্ট করব, এই সাবস্ক্রিপ্টে ক্লিক করব, তাহলে দেখবেন আমার টুটা নিচে নেমে যাবে। এইভাবে আমরা কোনো একটা টেক্সটকে সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট করতে পারি। এরপরে আসি, এইটা হচ্ছে এই তিনটা অপশন আমাদের টেক্সটটাকে ডিজাইন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ধরেন আমি আমার এই লেখাটাকে এখান থেকে কোনো একটা ডিজাইন দিতে চাই, তাহলে জাস্ট সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। আমি এটা বড় করে নিই, এই যে দেখেন মাই বেঙ্গল অফ গোল্ড আই লাভ ইউ, এই লেখাটা আগের মতো আর ফরম্যাটটা নেই, একটা ডিজাইন চলে আসছে। আমরা এক ক্লিকে এই ডিজাইনটা করে ফেললাম। এটা আমরা ম্যানুয়ালিও করতে পারি। ম্যানুয়ালি যদি করতে চাই তাহলে আমাদের এটা সিলেক্ট করে এখান থেকে আউটলাইন সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, আবার এখান থেকে টেক্সটের কালার, এগুলো সব চেঞ্জ করে করে এটা করতে পারবো। কিন্তু আমরা এক ক্লিকে চাইলে এখান থেকে এই ফরম্যাটগুলো ব্যবহার করতে পারবো। এরপরে রয়েছে টেক্সট হাইলাইট। আপনারা অনেক সময় দেখবেন আমরা যখন বই পড়ি তখন কোনো একটা গুরুত্বপূর্ণ লাইনকে আমরা একটা বিশেষ মার্কার পেন দিয়ে হাইলাইট করে রাখি। তো কম্পিউটারে এটা হাইলাইট করার জন্য আমরা এই টুলসটা ব্যবহার করি। যদি আমি এখানে ক্লিক করে দিই তাহলে দেখেন আমার এই লেখাটুকু হাইলাইট হয়ে গেল। আমি যদি এই লাইনটা পুরোটা করতে চাই সিলেক্ট করে এখান থেকে অন্য কালারও দিতে পারবো, সিলেক্ট করে দিলাম, দেখেন আমার টেক্সটটা হাইলাইট হয়ে গেল। এভাবে আমরা হাইলাইট করতে পারবো। এবং সবশেষে আছে যেটা, সেটা হচ্ছে ফন্ট কালার। আমরা আমাদের ফন্টের কালারটাকে পরিবর্তন করতে পারবো। ডিফল্টভাবে এটা ব্ল্যাক থাকে, আমরা চাইলে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিলে আমাদের টেক্সটটা সেই কালার হয়ে যাবে। তো এই ছিল ফন্ট সাব মেনুর টুলসগুলো। এই টুলসগুলো ব্যবহার করে কী কী পরিবর্তন হয় আপনারা দেখলেন। এবার আমরা দেখি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ মূলত আমাদের প্যারাগ্রাফটা আমাদের ডকুমেন্টে কীভাবে থাকবে সেইটা আমরা এখান থেকে সিলেকশন করতে পারি। তো প্রথমে রয়েছে বুলেটস অ্যান্ড নাম্বারিং। এটা কি আমি আপনাদের দেখাই। বিভিন্ন সময় আমাদের সিরিয়াল বা তালিকা তৈরি করার প্রয়োজন পড়ে, আমরা 1 2 3 এভাবে তালিকা তৈরি করি। যেমন ধরেন আমি এখানে লিখলাম, আমি কয়েকজনের নাম লিখি। 2 নাম্বার দিয়ে লিখলাম রানা, 3 নাম্বার দিয়ে লিখলাম জাহিদ, 4 নাম্বার দিয়ে লিখলাম সুমন। দেখেন আমি এখানে কয়েকটা নাম লিখলাম। এইভাবে যদি আমাদের 100 জনের নাম লিখতে হয় 100 বারই কিন্তু আমাকে এই নাম্বারটা দিতে হবে, কিন্তু এটা একটা ঝামেলার কাজ। আবার আরও একটা ঝামেলা আছে, যেমন ধরেন 2 নাম্বারে আমার রানার নামটা কেটে বা একজনকে বাদ দিয়ে ফেলে দিতে হবে, তাহলে যে জাহিদ 3 নম্বরে আছে তাকে 2 নম্বরে আনতে হবে, আবার যে সুমন 4 নম্বরে আছে তাকে 3 নম্বরে আনতে হবে। আমরা যদি এরকম অপশন না থাকে যে এই সুমনটাকে রিপ্লেস করে 2 নম্বরে দিব, তাহলে কিন্তু আমাদের এই যদি 100 জনের তালিকা থাকে প্রত্যেককেই আবার এক এক করে পেছায় আনতে হবে, যেটা খুব ঝামেলার একটি কাজ। তো এইটা আমরা হবে না যদি আমরা এই বুলেটের নাম্বারিংয়ের মাধ্যমে আমরা নাম্বারটা ব্যবহার করি।
সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখেন আমি এই নাম্বারগুলো কেটে দিলাম। আমি আগে তালিকাটা তৈরি করে নিব। ধরেন এগুলো হচ্ছে আমার নামের তালিকা। এবার আমি জাস্ট এই নাম্বারগুলোকে সিলেক্ট করব, এখানে ক্লিক করব, বুম, দেখেন সবগুলো আমাদের একটা বুলেট চলে আসছে। আচ্ছা, বুলেটের পরিবর্তে আমরা চাইলে আমাদের নাম্বারও ব্যবহার করতে পারি, সেজন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। সরি, এখান থেকে আমি বুলেটগুলো সিলেক্ট করতে পারবো। বুলেটের জন্য আমরা এই যে নাম্বার এখানে ক্লিক করতে হবে। এখানে দেখেন আমাদের 1 2 3 আছে, ABCD আছে এবং রোমান সংখ্যা আছে। যে কোনো একটাতে ক্লিক করলে আমাদের টেক্সটগুলো ওই নাম্বার অনুযায়ী এখানে হয়ে যাবে। এইভাবে আমরা বুলেটস এবং নাম্বারিং ব্যবহার করতে পারবো। এরপরে দেখেন আমি যখন নতুন একটা কিছু লিখতে যাবো, জাস্ট একটা ইন্টার দিলেই আমার অপশন চলে আসছে। আমি জাস্ট এইভাবে ক্লিক করলেই সেই লেখাটা লিখতে পারবো। আবার যদি আমি এখান থেকে কাউকে বাদ দিতে চাই, ধরেন আমি রানাটাকে বাদ দিব, এই রানার জায়গায় জাহিদ, সুমন এরা চলে আসবে, আগে আসবে। দেন আমি জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিলাম, দেখেন এগুলো অটোমেটিক এখানে চলে আসছে। আবার যদি আমি চাই যে জাহিদের পরে সুমনের আগে আরেকটা নতুন কাউকে নিয়ে আসতে হবে, আমি জাস্ট এন্টার দিব, দেখেন এখানে একটা ফাঁকা হয়ে গেছে। এখানে আমি চাইলে আরেকটা নাম লিখে দিতে পারি। এইভাবে আমরা বুলেট অ্যান্ড নাম্বারিং ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। এইটা কি? ধরেন আমি কিছু তালিকা করতে চাই, যেটা কয়েকটা স্তরে স্তরে ভাগ করতে হবে। আমি আপনাদেরকে সহজভাবে বলি। যেমন ধরেন আমি লিখলাম টেন্স, TENS, টেন্স। টেন্সের 3টা ভাগ আছে। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট, TENS, প্রেজেন্ট টেন্স, সরি। আচ্ছা, প্রেজেন্ট টেন্সের আবার 4টা ভাগ আছে। যেমন আমি লিখলাম প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, TENSC, তারপর প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আমি সংক্ষেপে জাস্ট এটুকু এভাবে লিখি, পারফেক্ট, টেন্স, আর প্রেজেন্ট, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, কন্ট। এরপরে আমরা পাস্ট টেন্সে, PAST, পাস্ট। পাস্টের মধ্যে আবার 4টা ভাগ আছে, PAST, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখেন আমি এগুলোকে সব একটা স্তরে লিখেছি। দেখেন আমি এগুলোকে সব এক দেখেন আমি এগুলো সব একটা লাইনে লিখেছি, কিন্তু আসলে এগুলো তো এইভাবে থাকবে না, একটার আন্ডারে আরেকটা এইভাবে থাকবে। তো এটার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমরা পুরোটাকে সিলেক্ট করে দিব, টেন্সটাকে বাদ দিয়ে পুরোটাকে সিলেক্ট করব এবং এখান থেকে এই মাল্টি লেভেল লিস্টের যে কোনো একটা সিলেক্ট করে দেব। এবার দেখেন আমাদের এগুলো কেমন হয়ে গেছে। এবার আমার তো প্রেজেন্ট টেন্সটা থাকবে প্রথমে, এবং এই প্রেজেন্ট টেন্সের আন্ডারে যে 4টা থাকবে এদেরকে আমাদের সাব ডিভাইড করে দিতে হবে বা সাব সেকশন করে দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা এই ওর যে 4টা অংশ আছে এই 4টা অংশকে সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে ট্যাব প্রেস করতে হবে, অথবা এই যে এইখানে দেখেন 2টা অপশন আছে, ইনডেন্ট, রাইট ইনডেন্ট এবং লেফট ইনডেন্ট, আমরা রাইট ইনডেন্টে ক্লিক করব। এবার দেখেন আমাদের প্রেজেন্ট টেন্সের আন্ডারে যে টেন্সগুলো আছে সেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো রোমান সংখ্যা দিয়ে একটি সাব সেকশন হয়ে গেছে। ঠিক একই রকমভাবে পাস্ট টেন্সের ক্ষেত্রে যে 4টা আছে আমি এটাকে সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে সিলেক্ট করে দিলাম, দেখেন এগুলো সব ডানে চলে আসছে। আচ্ছা, এখানে একটু ফরম্যাটিংয়ের প্রবলেম আছে, আমি যদি ফ্রন্ট সাইজটা একটু ছোট করে দিই তাহলে মেবি এটা ঠিক হতে পারে। সরি। আচ্ছা, এটা হয়তো ফরম্যাটিংয়ের কোনো প্রবলেম, এটা আমি আপনাদেরকে পরে দেখাবো। আচ্ছা দেখি, এই যে সরি, আমার ফ্রন্ট সাইজটা বড় থাকার কারণে এরকম হচ্ছিল। এবার ঠিক আছে। ঠিক একই রকমভাবে ধরেন এই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের আন্ডারে আবার কিছু বিষয় থাকবে বা কয়েকটা সেন্টেন্স থাকবে, সেটা যদি আমি এখানে লিখতে চাই, আমি ইন্টার দিলে এখানে আরেকটা নতুন অপশন চলে আসলো। এখানে ধরেন আমি একটা সেন্টেন্স লিখলাম, এটার এক্সাম্পল। কিন্তু এটা তো আর এইভাবে এই সিরিয়ালে থাকবে না, এটাকে আমাদের ডানে নিতে হবে। তখন আমরা এটা সিলেক্ট করে আবার রাইট ইন্ডেন্ট করব। এবার দেখেন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের আমি 3টা উদাহরণ চাই, এখানে 3টা এক্সাম্পল আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও ক্ষেত্রেও একই রকম, আমি 3টা এক্সাম্পল দিতে চাই। ধরেন
এক্সাম্পলগুলো এখানে দিলাম। তাহলে এটা সুন্দরভাবে সাবসেকশন হিসেবে আমাদের সামনে উপস্থিত হবে। প্রথমে টেন্স, টেন্সের পরে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের 4টা অংশ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আবার 3টা এক্সাম্পল এখানে আসলো। ঠিক একই রকমভাবে আমাদের যে কোনো তালিকাকে আমরা এরকমভাবে সাবসেকশনে বিভক্ত করে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, তাহলে আমাদের পড়তে বা বুঝতে খুব সহজ হবে। আচ্ছা, এরপরে একটা অপশন আছে, সেটা হচ্ছে আচ্ছা এই দুটো তো আপনারা বুঝতে পারলেন, একটা হচ্ছে ইন্ডেন্ট আর একটা হচ্ছে ইন্ডেন্ট, লেফট ইন্ডেন্ট আর একটা হচ্ছে রাইট ইন্ডেন্ট। এরপরে যে অপশন আছে এটা হচ্ছে শর্ট। শর্ট কি আমি আপনাদেরকে দেখাই। আমি নতুন আরেকটা পেজে যাচ্ছি। আমরা অনেক সময় মোবাইলে নাম্বার সেভ করি, যখন যার নাম্বার পাই তখন সেই নাম্বারটা সেভ করে ফেলি, কিন্তু মোবাইলে সেই নাম্বারগুলো কিন্তু ওইরকম এলোমেলোভাবে থাকে না, সব সিরিয়ালে থাকে। তার মানে যখন আমরা নাম্বার, যেমন প্রথমে এ দিয়ে যাদের নাম সবার নাম প্রথমে থাকে, বি দিয়ে যার নাম তারপরে থাকে, সি দিয়ে তারপরে, এইভাবে ক্রমান্বয়ে নাম্বারগুলো সাজানো থাকে, কিন্তু আমরা কিন্তু এইভাবে সেভ করি না। তো এইখানেও আমরা চাইলে কোনো একটা ডকুমেন্ট লেখার পরে সেটাকে এইভাবে ক্রমান্বয়ে সাজাতে পারি, সেটাই আমরা এই শর্ট টুল ব্যবহার করে করব। চলুন আমি দেখি। প্রথমে আমি কয়েকটা নাম লিখে নিচ্ছি। আমি লিখলাম জাহিদ। আমি ইচ্ছা করেই বর্ণগুলো, প্রথম বর্ণগুলো এলোমেলো করে দিচ্ছি। জাহিদ, সবুজ, রানা, আকাশ, তারপরে হচ্ছে বাবুল পরে দিই, ডি দিয়ে দিই, দুলাল, বাবুল। দেখেন আমি এখানে যে নাম্বারগুলো ব্যবহার করছি, যে নামগুলো ব্যবহার করছি সব এলোমেলোভাবে লেখা। এখন আমি এটাকে যদি সিলেক্ট করি এবং এই শর্টে ক্লিক করি, তাহলে আমাদের প্রথমে প্যারাগ্রাফ সিলেক্ট হয়েছে এবং এখানে টেক্সট, এখানে আরও 3টা অপশন আছে। আমরা এখানে যেহেতু এগুলো নাম এবং এটা টেক্সট ব্যবহার করা হয়েছে, সেজন্য এখানে টেক্সট সিলেক্ট হয়েছে। আমরা যদি কোনো নাম্বার পরিবর্তন করতে চাই তাহলে নাম্বার সিলেক্ট করব এবং তারিখের ক্ষেত্রে ডেট সিলেক্ট করব। এখানে রয়েছে অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে আমাদের এটা ক্রমান্বয়ে সাজবে, আর ডিসেন্ডিং দিলে বিপরীত ক্রমে সাজবে। আমরা অ্যাসেন্ডিংয়ে দিলাম প্রথমে, ওকে করি। দেখেন আমার প্রথমে যে আকাশ নাম, এ দিয়ে এটা চলে আসছে, তারপর বি দিয়ে আসছে, সিতে কোনো নাম নেই, ডি আসছে। এরকমভাবে এটা ক্রমান্বয়ে সাজানো হয়ে গেছে। আবার এটাকে যদি আমি উল্টাতে চাই বা বিপরীত ক্রমে সাজাতে চাই, তাহলে যে ডিসেন্ডিংয়ে ক্লিক করে দিব, আবার এটা উল্টা হয়ে যাবে। আবার একই রকমভাবে আমি যদি নাম্বারের ক্ষেত্রে দেখতে চাই, যেমন ধরেন আমি কিছু নাম্বার এলোমেলোভাবে লিখলাম, আমি 9 লিখলাম, 3 লিখলাম, 5 লিখলাম, 6 লিখলাম, 8। দেখেন আমি এখানে কিছু নাম্বার লিখছি যেগুলো সব এলোমেলোভাবে লেখা। এটাকে যদি আমি ক্রমান্বয়ে সাজাতে চাই, একই রকমভাবে এটাকে সিলেক্ট করব, এখানে যাব, অ্যাসেন্ডিং। দেখেন এবার অটোমেটিক নাম্বারটা ধরে নিয়েছে, বাস। দেখেন এবার আমাদের এটা ক্রমান্বয়ে সাজানো হয়ে গেছে। একই রকমভাবে আমরা তারিখও পরিবর্তন করতে পারবো বা তারিখও এরকমভাবে সাজাতে পারবো। দেখেন আমি কিছু তারিখ লিখে দিই। আচ্ছা, এখানে আমি যখন তারিখটা লিখবো, আমরা সাধারণত তারিখের যে ফরম্যাটটা ব্যবহার করি সেটা হচ্ছে প্রথমে দিন, তারপরে মাস এবং তারপরে হচ্ছে সাল। তো আমার এই কম্পিউটারের ডিফল্ট ফরম্যাটে একটু ভিন্ন রকমভাবে আছে, প্রথমে মাস আছে, তারপরে তারিখ বা দিন এবং তারপরে সাল আছে। আমি এইভাবে এখানে লিখতে হবে। ধরেন আমি প্রথমে লিখলাম 8 এবং তারিখ দিলাম হচ্ছে 12 তারিখ এবং 2024 সাল। তারপরে আমি আরেকটা তারিখ লিখলাম 8-এর পরে, ধরেন আমি 8-এর আগের একটা তারিখ লিখলাম 8-3-24। আরেকটা লিখি 8-15-24। দেখেন এই তারিখ 3টা এলোমেলো, প্রথমে 12 তারিখ, তারপরে 3 তারিখ, তারপরে 15, কিন্তু এটা চেঞ্জ হবে। আমি এটা সিলেক্ট করলাম, শর্টে গেলাম, দেখেন এবার অটোমেটিক ডেট সিলেক্ট হয়ে গেছে, ওকে করে দিলাম, বুম। দেখেন 3-12-15 এইভাবে আমাদের তারিখটাও ক্রমান্বয়ে সাজানো গেল। তো এই শর্টের সাহায্যে আমরা 3টা বিষয় সাজাতে পারবো, একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে নাম্বার, আর একটা হচ্ছে তারিখ। আচ্ছা, এরপরে নিচে দেখেন কিছু অপশন আছে, এইগুলোকে বলা হয় অ্যালাইনমেন্ট। আমাদের টেক্সটগুলো আমাদের ডকুমেন্টের কোথায় কিভাবে থাকবে সেটাই হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ। তা আমি এই জন্য উপর থেকে একটু কিছু টেক্সট কপি করে নিই। ধরুন আমি এই লাইনটাকে কপি করে নিলাম, নিচে চলে যাই। আমি অনেকগুলো কপি করে নিচ্ছি। দেখেন আমি এখানে একটু ভাগ করে নিচ্ছি বোঝার সুবিধার জন্য, যেন এটাকে আপনাকে বোঝাতে পারি। দেখেন এইখানে যেরকম চিহ্নটা দেখাচ্ছে এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্টে আমাদের
টেক্সটের বাম পাশে সবগুলো একই সমান আছে এবং ডান পাশেগুলো এলোমেলো আছে। এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। এখানে আমি যদি এখানে উল্টা করতে চাই, যেমন ডান পাশে সমান রাখতে চাই, তাহলে রাইট অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম। এবার দেখেন ডান পাশে সব সমান, বাম পাশে এলোমেলো আছে। এবার আমি যদি চাই এগুলো মাঝখানে সমানভাবে থাকবে, যেমনটা কবিতার ক্ষেত্রে আমরা দেখে থাকি, এই যে দেখেন এখন আমার মাঝখান থেকে ডান বামে চলে গেছে। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট। এটাতে ক্লিক করলে আমাদের নতুন লাইনের ক্ষেত্রে আহ, দুই পাশে সমান থাকবে। মানে যে লাইনটা পরিপূর্ণ আছে সেটার ক্ষেত্রে সমান থাকবে, যেটাতে অল্প সংখ্যক ওয়ার্ড আছে সেটা ওই যেখানে যে শেষ হবে সেখানে বাদ থাকবে। কারণ আমি যদি একটু ভিন্ন রকমভাবে আপনাদের দেখাই, ধরেন আমি এখানে কিছু টেক্সট কপি করে দিলাম। এবার দেখেন আমার এই প্রত্যেকটা টেক্সট ডান পাশে বাম পাশে দুটোই সমান, কিন্তু আমি যদি লেফট করে দিই তাহলে দেখেন এখানে একটু চেঞ্জ হয়ে গেছে। আবার যদি রাইট করে দিই এখানেও একটু চেঞ্জ হয়েছে। তো এরকমভাবে জাস্টিফাই করে দিলে দুই পাশে সমান থাকবে। আচ্ছা, এরপরে যে ব্যাপার সেটা হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ, সরি স্পেসিং। আমাদের এই যে এখানে একটা প্যারাগ্রাফ আমরা লিখছি, এই প্যারাগ্রাফের মাঝখানে কিছু গ্যাপ আছে, মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের যে দূরত্ব, এই দূরত্বটা আমরা চাইলে বাড়াতে বা কমাতে পারি। এখান থেকে যদি আমরা বাড়াই, দেখেন আমাদের প্রত্যেকটা লাইনের দূরত্ব বেড়ে গেছে। আবার যদি কমাই, দূরত্বটা কমে গেছে। আরেকটা বিষয় দেখেন, আমাদের এখানে আমি কয়েকটা প্যারা ব্যবহার করছি, এখানে তো একটা প্যারা ছিল। এই প্যারার ক্ষেত্রেও দেখেন যে একটা প্যারার ক্ষেত্রে লাইনের দূরত্ব একরকম, আর আরেকটা প্যারা থেকে আরেকটা প্যারার একটা দূরত্ব আছে। সেটা হচ্ছে এই যে অ্যাড স্পেস বিফোর প্যারা, আর একটা হচ্ছে রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ। আমি যদি স্পেস রিমুভ করে দিই তাহলে দেখবেন যে মনে হবে সবগুলো একটাই প্যারা, আলাদা আলাদা। আর যদি আমি স্পেসটা দিয়ে দিই তাহলে প্যারাগুলো আলাদা হয়ে যাবে। এইভাবে আমরা এটাকে পৃথক করতে পারবো। আচ্ছা, এরপরে যে অপশন আছে এটা হচ্ছে শেডিং। আমরা আমাদের কোনো একটা লাইনকে যদি শেডিং দিতে চাই, আমরা এখান থেকে হাইলাইট করেছিলাম শুধু একটা ওয়ার্ডকে, কিন্তু আমরা যদি পুরো লাইনটাকে শেডিং দিতে চাই তাহলে এখান থেকে দিতে পারবো। দেখেন আমি সিলেক্ট করে দিলাম, আমাদের পুরো লাইনটা শেডিং হয়ে গেলো। আমি চাইলে পুরো প্যারাগ্রাফটাও দিতে পারবো। জাস্ট এখানে আমার মাউস বাটনটা রেখে, সরি কার্সরটা রেখে এখানে ক্লিক করব। আমি যে কালারটা সিলেক্ট করবো সেই কালারে আমার পুরো প্যারাটাই শেডিং হয়ে যাবে, মানে হাইলাইট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আছে বর্ডার। আমি চাচ্ছি যে আমি এই কালার দিব না, কিন্তু আমি একটা বক্সের মধ্যে আমার এই টেক্সটটাকে নিয়ে আসতে চাই। তখন আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় অথবা এই প্যারার মধ্যে আমাদের ইয়েটা থাকলেই হবে। আমি যদি এখান থেকে অল বর্ডার করে দিই অথবা আউটসাইড বর্ডার করে দিই তাহলে দেখবেন আমার পুরো প্যারাটা এবার কোনো কালার আসেনি, কিন্তু একটা বক্সের মধ্যে চলে আসছে। আর আমি যদি চাই এটা আমার শুধু উপরে লাইনটা থাকুক, ডানে বামে বা নিচে না থাকুক, তখন আমি এখান থেকে প্রথমে নো বর্ডার করে দিব, এরপরে শুধু টপ বর্ডার করে দেবো। এবার দেখেন শুধু ওপরে আসছে। আবার যদি আমি নিচেও চাই তাহলে এই যে বটম বর্ডার করে দিব, এবার ওপরে আর নিচে আসছে, কিন্তু ডানে বামে নাই। আমি এখান থেকে যে অপশন সিলেক্ট করে দিব সে অনুযায়ী আমাদের এখানে এই বর্ডারটা কাজ করবে। তো এই ছিল আমাদের ফন্ট এবং প্যারাগ্রাফের টুলসগুলোর ব্যবহার। এখানে আরও কিছু অপশন আছে, স্টাইলস বা এই যে ফাইন রিপ্লেস, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আজকে এ পর্যন্তই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।